ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital copy of this content is leading to piracy and it's a crime. গল্পমেট্রিক চ্যানেলের যে কোনো রকম গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। ধন্যবাদ। একটি পোড়া মন্দির, শতাব্দীর পুরানো এক রহস্য। দিনের আলোয় সেটা নিছকই এক পরিত্যক্ত স্থাপনা, কিন্তু রাত নামলেই সেখানে শুরু হয় এক অজানা আতঙ্ক। যারা সেখানে গিয়েছে কেউ স্বাভাবিক হিসাবে ফিরে আসেনি। গাছের পাতা যেন ফিস ফিস করে কিছু কথা বলে। বাতাসের মধ্যে ভেসে আসে এক অদ্ভুত গন্ধ, আর গা ছমছমে নীরবতার মাঝে শোনা যায় এক অশরীরী কণ্ঠস্বর। এইরকমই এক ভয়ঙ্কর রহস্যের গল্প আজ, যেখানে বাস্তব আর অলৌকিক সীমানা এক হয়ে যাবে। কৌতূহল আর শিহরণ মিলিয়ে তৈরি হয়েছে এমন এক কাহিনী যা শুনলে আপনার রক্ত হিম হয়ে আসবে। কলকাতা থেকে আমার কলেজের 3 জন সহপাঠী বন্ধু এসেছিল আমাদের গায়ে বেড়াতে। তাদের নিয়েই আমি সেদিন বিকেলে পৌঁছে গিয়েছিলাম গা ছাড়িয়ে মাইল 1.5 দূরে ময়ূরাক্ষী নদীর তীরে। ওখানকার ময়ূরাক্ষী নদীর 2 তীরের শোভা বড়ই মনোমুগ্ধকর। ভেবেছিলাম সন্ধ্যের কোল অবধি নদীর তীরে বসে গল্পগুজব করে তারপর বাড়ি ফিরব। অন্ধকারে মাঠের মধ্যে আসতে পথে সাপখোপের সম্মুখীন হতে পারি, এই ভয়ে বাবার 5 সেলের টর্চটা সঙ্গে এনেছিলাম। গরমকাল, সন্ধে 6টাতেও তখন অনেক বেলা, প্রায় 6:30 হবে। আমরা 4 জনে কবিগুরুর একটা গান নিয়ে আলোচনা করছি। আলোচনায় আমরা এতই মশগুল ছিলাম যে পশ্চিম দিক থেকে কালো মেঘ উঠে কখন যে প্রায় অর্ধেকটা আকাশ ঢেকে ফেলেছে খেয়ালই হয়নি। হঠাৎ ঝড় উঠতে খেয়াল হলো। আমরা ধর্মর করে উঠে পড়ে একরকম ছুটতে ছুটতেই বাড়ির পথে হাঁটা দিলাম। আমি জানি এই 1.5 মাইল পথের মধ্যে কোনো ঘরবাড়ি নেই, অর্থাৎ বৃষ্টির হাত থেকে শরীর বাঁচাবার মতো কোনো আশ্রয় নেই। বরাত মন্দ 5-7 মিনিটের মধ্যেই দৈত্যের মতো কালো মেঘটা সারা আকাশ ছুঁয়ে ফেলল এবং মুষলধারে বৃষ্টি নামল। সেই সঙ্গে ঝড়ের মধ্যে সে কি বেগ! প্রাণপণে ছুটতে লাগলাম আমরা 4 জনে। ছুটতে ছুটতেই আমার খেয়াল হয়ে গেল যে আর একটু এগোলেই আমাদের ডান পাশে পড়বে একটা পুরো কালী মন্দির। সেখানে গিয়ে উঠলে ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচা যেতে পারে, কিন্তু সন্ধ্যার পর ওই মন্দিরের ধারের কাছে কেউ ঘেঁষে না। আমারও মন চাইছিল না ওদিকে যাবার। গায়ের অন্য সকলের মতো ওই মন্দিরের প্রতি আমারও মনে ভয় আছে। অবশ্য ভয়ের কোনো কারণ আজ পর্যন্ত কিছু ঘটেনি, কারোর ক্ষেত্রে ভয়টা কেবল সংস্কার বশেই। তবুও আমি যদি একা থাকতাম তাহলে হয়তো একা থাকার জন্যই ওই মন্দিরে যেতে ভয় পেতাম, কিন্তু আমরা রয়েছি 4 জন, সঙ্গে 5 সেলের টর্চ। অযথা ভয় পাওয়ার কোনো কথাই নয়। তাই মনের সাহস পেয়ে আমি বন্ধুদের নিয়ে ভিজে গোবর হয়ে ওই পোড়া মন্দিরটা চাতালে গিয়ে উঠলাম। বেশ বড় সড়ো মন্দির। মন্দিরের 2 পাশে ও পেছনে আরও খানচারে ঘর আছে। এই মন্দির ছিল একজন তান্ত্রিকের। ঘরগুলির মধ্যে একটাতে নাকি মায়ের ভোগ রান্না হতো, অন্য ঘরগুলিতে চেলা চামুন্ডাদের নিয়ে তান্ত্রিক বাস করতেন। মন্দির ও ঘরগুলির কিছু কিছু অংশ এখন ভেঙে পড়েছে। দেওয়ালে ছাদে গাছপালা গজিয়েছে। মন্দির প্রাঙ্গণ লতা গুল্মের ঝোপঝাড়ে আবৃত।
এমন মুষলধারে বৃষ্টি না নামলে আমি কখনোই এই পোড়া মন্দিরে আশ্রয় নিতাম না। এখন মাত্র সন্ধে রাত, কিন্তু জায়গাটার পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন এখন মাঝরাত। বন্ধু শ্যামল বলল, আচ্ছা জায়গায় নিয়ে এলি তো বটে, সাপ খোপে কামড়াবে না তো? আমি টর্চটা জেলে চারিদিকে দেখে নিয়ে বললাম, দেখে তো সেরকমই মনে হচ্ছে। কি করব ভাই, যা বৃষ্টি নামলো, বাড়ি যে এখনো অনেক দূর। এই বৃষ্টিতে এতখানি রাস্তা ভিজলে সবাইকেই জ্বরে পড়তে হতো। আরেক বন্ধু রতন বলল, সে কথা সত্যি। কি মন্দির ছিল রে এটা? দেখে তো মনে হচ্ছে এককালে খুব জাঁকজমকের সাথে পূজা আর্চা হতো। বললাম, হ্যাঁ, মারাত্মক রকমের জাঁকজমক সহকারেই এখানে কালী প্রতিমার পুজো হতো শুনেছি। সে জাঁকজমক এতই মারাত্মক ছিল যে কোনো লোক পুজো দেখতে তো দূরের কথা, কোনোদিন প্রতিমা দেখতেও এখানে আসতো না। কথাটা শুনে শ্যামল, রতন ও অজয় সবিস্ময়ে জিজ্ঞাসু নেত্রে আমার দিকে তাকালো। আমি বললাম, শোন তবে এই মন্দিরের ইতিহাস যেটুকু আমি জানি। আমার ঠাকুরদার বয়স যখন ছিল 24-25, সেই সময় এই মন্দিরে কালী সাধনা করত একজন তান্ত্রিক কাপালি। শুনেছি সেই কাপালিকের চেহারা এতই ভয়ঙ্কর ছিল যে কোনো সাধারণ মানুষ তার ধারের কাছে যেত না। 7-8 জন চেলা ছিল তার, তাদের চেহারাও ছিল ভয়ঙ্কর। ওই যে বেদিটা দেখছিস, ওই বেদির উপরে থাকতো কালী মূর্তি। তখন কেউ জানতো না যে ওই মূর্তিটা নকল কি আসল মূর্তি। অর্থাৎ নিচেকার একটা গোপন কক্ষে মন্দিরের পেছন দিকে একখানা ঘর আছে। সেই ঘরের মেঝের মধ্যে দিয়ে নিচেকার ঘরে যাওয়ার সিঁড়ি আছে। এই ব্যাপারটা আকস্মিকভাবে টের পেয়ে যায় আমাদের গায়ের একদল ছেলে। দলে তারা 6 জন ছিল। সেদিন তারা গিয়েছিল পাশের গায়ে এক বৌভাতের নিমন্ত্রণ খেতে। খেয়ে দিয়ে যখন তারা ফিরছিল, রাত তখন 11টা। আমরা আজ যে কারণে মন্দিরে এসে ঢুকলাম, সেদিন তারাও ঠিক একই কারণে এই মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। আজকের মতো সেদিন রাতেও এমন মুষলধারে বৃষ্টি নেমেছিল। তারা এই মন্দিরের চাতালে উঠে দেখে মন্দিরের দরজা বন্ধ। মানুষের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তারা ভাবল কাপালিক ও তার চেলা চামুন্ডারা সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। এমন সময় তাদের কানে পৌঁছয় পুজোর ঘণ্টার ধ্বনি। কিন্তু ঘণ্টার যে আওয়াজ তাদের কানে আসছিল, সে আওয়াজটা ছিল খুব চাপা ও ক্ষীণ। প্রথমটা তাদের মনে হয়েছিল খানিকটা দূর থেকে বোধহয় আওয়াজটা আসছে, তাই এমন চাপা মনে হচ্ছে। তারপরেই তাদের খেয়াল হলো যে এই মন্দিরের চারপাশে প্রায় মাইলখানেক জায়গার মধ্যে কোনো ঘরবাড়ি নেই, লোক বসতি নেই। তবে এই ঘণ্টার শব্দ আসছে কোথা থেকে? পুজোর সময় পুরোহিত যে ঘণ্টা বাজায় সেই ঘণ্টার শব্দ। তাহলে নিশ্চয়ই এই মন্দিরের মধ্যে অন্য কোনো ঘরে পুজো হচ্ছে। এই কথা মনে হতেই ওই 6 জন ছেলে উঠে দাঁড়ালো। তাদের মধ্যে 3 জনের টর্চ ছিল। একজন বলল, চল না, ভেতর গিয়ে একবার চুপি চুপি ঘুরে দেখেই আসি কোথায় কি পুজো হচ্ছে। চল চল। যতগুলো ঘর এই মন্দিরের ভেতরে ছিল, সব ঘরের দরজাই তারা বন্ধ দেখল। ছেলেরা প্রত্যেকটি দরজার গায়ে কান দিয়ে বুঝল, না, এসব ঘরের মধ্যে কোনো আওয়াজ নেই। তবে ঘণ্টার শব্দ আসছে কোথা থেকে? এরপর তারা মন্দিরের পেছন দিকে যেতেই তাদের মনে হলো যেন ঘণ্টার আওয়াজটা এখানে স্পষ্ট। টর্চের আলোয় দেখল সেখানে একটা ঘর রয়েছে এবং ঘরের দরজাটাও আধখোলা অবস্থায় রয়েছে। ছেলেরা এবার আরও হুঁশিয়ার হলো। ঘরটার মধ্যে কোনো লোকজন থাকতে পারে বলে তাদের মনে সন্দেহ হওয়ায় তারা অন্ধকারের মধ্যে গা মিশিয়ে
নিশ্চুপে অনেকক্ষণ অপেক্ষা করল, কিন্তু এই ঘরটাও জনশূন্য রয়েছে। এ ব্যাপারে শেষ পর্যন্ত নিশ্চিত হয়ে তারা সকলে ধীরে ধীরে কক্ষে প্রবেশ করল। ভেতরে কি আছে এটাই তারা দেখতে চায়। কিন্তু ঘরটার মধ্যে ঢুকতেই ঘণ্টার শব্দ আরও স্পষ্ট হয়ে উঠল। এই ঘরের মধ্যেই ঘণ্টার ধ্বনির রহস্য লুকিয়ে আছে। টর্চের আলোয় তারা ঘরের মেঝেতে একটা বিরাট চৌকো ভারী লোহার পাত দেখতে পেল। লোহার পাতটা দেখে তাদের মনে কেমন যেন সন্দেহ জাগল। খুব সন্তর্পণে পাতটার দিকে এগিয়ে একজন সেটা টেনে সরাবার চেষ্টা করল, কিন্তু সেটা এত ভারী একজনের পক্ষে টেনে সরানো সম্ভব নয়। তখন তারা করল কি, চারজনে ধরে সেটাকে এমন সাবধানে টানতে লাগলো যাতে কোনো রকম শব্দ না হয়। খানিকটা টানতেই একটা গর্তের মুখ তারা দেখতে পেল, এবং সেই ঘণ্টার শব্দ একেবারে স্পষ্ট হয়ে উঠল। বুঝল এই ঘরের নিচেকার কোনো চোরা কুঠুরিতে ঘণ্টা বাজছে, এবং সেই ঘরে যাবার এটাই হলো গুপ্ত দ্বার। ছেলেরা রহস্যের গন্ধ পেল। এমন গুপ্ত কক্ষে পূজা আর্চা করার কারণ কি? নিগূঢ় কারণ নিশ্চয় কিছু একটা আছে, এবং সেই কারণ জানবার জন্য তাদের সকলকার ডান পিঠে মন আনচান করে উঠল। তারা এই লোহার পাতটাকে আরো খানিকটা সরিয়ে গুপ্তদ্বার সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল। তাদের নজরে পড়ল কয়েক ধাপ সিঁড়ি সোজা নিচের দিকে নেমে গিয়ে ডান দিকে বেঁকে গেছে। গুপ্তকক্ষে যে আলো জ্বলছে তারই আলোয় আলোকিত হয়ে আছে সিঁড়ির বাঁকের মুখটা, ফলে সমস্ত সিঁড়িটাই মোটামুটিভাবে দেখতে পাওয়া যাচ্ছে। অতঃপর ছেলেরা মুহূর্তকালের জন্য একবার চুপি চুপি চুক্তি করে স্থির করে নিল যে তারা নিঃশব্দে সিঁড়ি বেয়ে খানিকটা নিচে নেমে দেখে আসবে কি ধরনের পুজো ওখানে হচ্ছে, যে পুজোর জন্য এত গোপনীয়তার প্রয়োজন। সিঁড়ির সেই বাঁক অবধি নেমে ছেলেরা সন্তর্পণে ডান দিকে দৃষ্টিপাত করে যা দেখতে পেল তাতে ভয়ে বিস্ময়ে একেবারে হতভম্ব হয়ে গেল। তারা দেখল দরজা জানলাবিহীন মাঝারি আকারের একখানা ঘর। ঘরখানার একপাশে হাত তিনেক লম্বা এক কালী প্রতিমার সামনে একজন ভয়ঙ্কর দর্শন তান্ত্রিক কাপালিক পুজোয় মগ্ন। তার আশেপাশে কয়েকজন চেলা চামুন্ডা দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে দুজন একটি 10-12 বছরের বালককে ধরে রয়েছে, আর একজনের হাতে রয়েছে একটি তীক্ষ্ণ ধারের খাড়া। এছাড়া ঘরখানার একটি কোণে জড়ো করা ছিল কয়েকটি সুতীক্ষ্ণ বর্ষা এবং আরও গোটা চারেক খাড়া। ছেলেরা বুঝল এই মন্দিরের আসল পুজো এখানেই হয় এবং নরবলি পর্যন্ত হয়ে থাকে। ইতিমধ্যে কাপালিক পুজো শেষ করে আসন ছেড়ে উঠে দাঁড়ালো এবং ঘাতকের দিকে চেয়ে ইশারায় বলির নির্দেশ দিল। ইশারা পেয়ে ঘাতক খাড়াটাকে শক্ত করে বাগিয়ে ধরল, আর সেই চেলা দুজন বালকটিকে নিয়ে এগিয়ে গেল প্রতিমার সামনে। এরপরের অমানসিক মর্মান্তিক দৃশ্য দেখবার জন্য গায়ের সেই ছেলেগুলো আর সেখানে অপেক্ষা করেনি। কোনো সুস্থ মানুষের পক্ষেই সে দৃশ্য দাঁড়িয়ে দেখা সম্ভব নয়। ওই অসহায় বালকটিকে বাঁচাবার জন্য সে সময় ছেলেগুলোর মনে প্রচণ্ড এক উত্তেজনা জেগে উঠেছিল বটে, কিন্তু তারা বুঝেছিল যে বাধা দিতে গেলে ওই সশস্ত্র দুর্ধর্ষ কাপালিকগণের হাতে তাদের মৃত্যুবরণ করতে হবে। তাই তারা আবার চুপি চুপি ওপরে উঠে এসে লোহার পাতটা আগেকার মতোই চাপা দিয়ে রেখে গায়ে ফিরে গিয়েছিল। কিন্তু ওই হিংস্র নরঘাতক কাপালিকদের কথা তারা ভুলতে পারল না। এই কাপালিকরা ইতিপূর্বেই কত যে শিশু হত্যা নরহত্যা করেছে তারই অত্যা নেই। তবে ওই সব বলি ওরা ছেলে চুরি যাওয়ার অপবাদের জন্য আশেপাশের গা থেকে জোগাড় করত না। তা যদি করত তাহলে আমাদের গায়ের মধ্যে
ভীষণ একটা হইচই পড়ে যেত, কিন্তু সেই রকম কিছু শোনা যায়নি কোনোদিন। ওরা নিশ্চয়ই কোনো দূরদেশ থেকে বলি জোগাড় করত। যাই হোক, ভবিষ্যতে আর যাতে তারা কোনো মানুষ খুন করতে না পারে, ছেলেরা তার যথাযথ প্রতিকার করবার জন্য বদ্ধপরিকর হয়ে উঠল। নির্জনে অনেকক্ষণ ধরে যুক্তি করে তারা স্থির করল যে ওই কাপালিক ও তার চেলাদের সকলকে তারা হত্যা করবে, এবং কিভাবে হত্যা করবে তাও তারা সাংঘাতিক উপায় স্থির করে ফেলল। দিন 6-7 পরেই একদিন রাত 10টা নাগাদ তারা আবার ওই মন্দিরের নিকটে এসে পৌঁছালো। তাদের সঙ্গে ছিল বড় বড় 2 টিন পেট্রোল। এসব ব্যাপার তখনও পর্যন্ত তারা গায়ের কোনো লোককেই জানায়নি, জানিয়েছিল কাপালিকদের হত্যা করার পরে। মন্দিরের নিকটবর্তী বড় একটা ঝোপের আড়ালে লুকিয়ে অনেকক্ষণ পর্যন্ত তারা মন্দিরটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেও কোনো জনমনুষ্যের সাড়া শব্দ পেল না। তখন তারা নিঃশব্দে মন্দিরের চাতালে গিয়ে উঠল। তারপর পিছন দিকের সেই ঘরখানার নিকট হতেই তাদের কানে ঘণ্টার চাপা আওয়াজ ভেসে এলো। এতক্ষণে তারা নিশ্চিত হতে পারল, যাক, পুজো হচ্ছে এবং কাপালিকেরা তাহলে সেই পুজোর ঘরেই আছে। অতঃপর তারা এসে হাজির হলো সেই গুপ্তদ্বারের নিকট। তাদের এর পরের কার্যকলাপ অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে শেষ হলো। একজন একটু তফাতে সরে গিয়ে দেশলাইয়ের কাঠি জেলে একটা কাগজ ধরালো, আর একদিকে অন্য ছেলেরা লোহার পাতটা সরিয়ে ফেলেই সেই গুপ্ত গহ্বরের মধ্যে 2 টিন পেট্রোল সম্পূর্ণ ঢেলে দিল। তারপর সেই জ্বলন্ত কাগজের টুকরোটা ভেতরে ফেলে দিতেই দপ করে গহ্বরের মধ্যে কড়াল অগ্নি জ্বলে উঠল। এবং সঙ্গে সঙ্গে গুপ্তকক্ষের দরজাও তারা আবার বন্ধ করে দিল সেই লোহার পাত দিয়ে। ততক্ষণে গুপ্তকক্ষের মধ্যে কাপালিকদের বিভৎস অন্তিম চিৎকার শুরু হয়ে গেছে, কিন্তু সে চিৎকার অতি অল্পকালের মধ্যেই থেমে গেল। প্রচণ্ড নিস্তব্ধতা নেমে এলো। তারপর শত্রু ধ্বংস করে ছেলের দল বীর বিক্রমে গাঁয়ে ফিরে গিয়ে সকলের কাছে প্রকাশ করেছিল তাদের দুঃসাহসিক কাণ্ড কারখানার কথা। শুনে গায়ের লোক স্তম্ভিত হয়ে গিয়েছিল, কিন্তু এই মন্দিরের ধারের কাছে আগেও যেমন কেউ আসতো না, কাপালিকদের মৃত্যুর পরেও কেউ কোনোদিন শখ করে এদিকে আসেনি। সেদিন সেই ছেলেরা যেমন এসেছিল, আমরা যেমন এলাম, তেমনি নিতান্ত দায়ে পড়ে হয়তো কেউ কদাচিৎ এদিকে এসে থাকতে পারে। গল্প শেষ করে আমি চুপ করতেই অজয় বলল, এমন কাণ্ড! অপর 2 বন্ধু নীরব। হঠাৎ ভয়ে আমার সারা দেহ শিউরে উঠল, সর্বশরীর কুঁকড়ে গেল আমার। হ্যাঁ, বেশ স্পষ্ট শুনতে পাচ্ছি ঘণ্টার শব্দ, যদিও খুব চাপা, তথাপি সাংঘাতিক রকমের স্পষ্ট, যেন সেই বহুকাল আগেও যেমন ছিল এখনো তেমন। ওই মন্দিরের চারপাশে প্রায় মাইলখানেক জায়গার মধ্যে কোনো ঘরবাড়ি নেই। তবে তবে কোথা থেকে আসছে এই ঘণ্টার শব্দ? সেই গোপন কক্ষে আবার কি কোনো নতুন কাপালিক আশ্রয় নিয়েছে? মন্দিরের যা পুরো অবস্থা, তাতে নিঃসন্দেহে বলা যায় এখানে কোনো লোক বাস করে না। মন্দিরের সর্বত্র ধুলো, বালি, শুকনো পাতা, কাঠিকুটিতে ভর্তি। দেয়ালের ফাটলে ফাটলে গাছপালা জন্মেছে। লোক বাস করলে মন্দিরের চাতালে এমন 1 ইঞ্চি পুরো ধুলোবালিও জমে থাকতো না, শুকনো কাঠিকুঠিও পড়ে থাকতো না। তবে এই ঘণ্টার আওয়াজ আসছে কোথা থেকে? এই মন্দিরের মধ্যে থেকেই আসছে, তাছাড়া আবার কোথা থেকে আসবে? শ্যামল, অজয় আর রতন, তাদের কানেও পৌঁছেছে ঘণ্টার শব্দ। অজয় 2 ভ্রু কুঁচকে সন্দিগ্ধ কণ্ঠে বলল, এই ঘণ্টার আওয়াজ শুনতে পাচ্ছিস না? আমি বললাম, আসছে।
সেই অন্ধকারের মধ্যেও দেখতে পেলাম অপর বন্ধু জলজলে চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। অজয় হচ্ছে 1 নম্বরের ডান পিঠে ছেলে, অত্যন্ত সাহসী। সে আমাকে শুধালো, এই ঘন্টার আওয়াজ কোত্থেকে আসছে বলে মনে হয় তোর? আগে তো কাছাকাছি কোনো ঘরবাড়ি ছিল না শুনলাম, এখন হয়েছে নাকি? না, এখনো তেমনই মাইলখানেকের মধ্যে কোনো বাড়িঘর কিছু নেই। তাহলে? ক্ষণকাল ভাবল অজয়, তারপর পুনরায় বলল, তাহলে কি আবার কেউ বা কারা সেই ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করে পুজো করছে? অবশ্য দেখে শুনে তো মনে হচ্ছে না যে 20 বছরেও কোনো মানুষ এখানে বাস করছে। যাই হোক, ব্যাপারটা কিন্তু না দেখে আমি ছাড়বো না। আওয়াজটা শুনে মনে হচ্ছে এই মন্দির থেকেই আওয়াজটা আসছে। চল তো সেই ঘরটার মধ্যে নিয়ে চল আমাকে, যে ঘরটায় বলছে লোহার পাতে ঢাকা গুপ্তধন আছে। বললাম, সে ঘর তো আমি জানি নে, তবে শুনেছি পেছন দিকে, দেখি চল। আমার সেদিকে যাবার মোটেও ইচ্ছে ছিল না, কিন্তু পাছে শহরের বন্ধুদের কাছে আমি ভীতু কাপুরুষ প্রতিপন্ন হই, সেই ভয়তেই আমাকে ওদের নিয়ে যেতে হলো। মন্দিরের পিছন দিকে পৌঁছতেই ঘণ্টার আওয়াজ খানিকটা স্পষ্ট হলো। ভয়ে থরথরিয়ে কেঁপে উঠলাম আমি। কম্পিত গলায় বললাম, হ্যাঁ, সেই ঘরেতেই ঘণ্টা বাজছে, কোনো ভুল নেই। আবার কারা এলো? আমি ভীত হয়ে পড়েছি। অজয় বোধহয় তার টের পেয়ে বলল, কিরে বিপিন, তোরে ভয় পাচ্ছিস নাকি? না না না, ভয় পাবো কেন? তবে তবে ভাবছি আবার কোনো নরবলি টলি হচ্ছে না তো? আরে দেখা যাক না কি হচ্ছে। আমি বুঝতে পারলাম রতন বা শ্যামলও এইসব ব্যাপারে উৎসাহের অভাব রয়েছে। ওরা দুজনও কেমন যেন মিঙিয়ে রয়েছে। আমার মতোই অবস্থা আর কি। ভীতু কাপুরুষ প্রতিপন্ন হতে চায় না বলেই নিরুত্তরে এগিয়ে চলেছে। অজয় আমার কাছ থেকে আগেই টর্চটা নিয়েছিল। টর্চের আলোয় দুই পাশ দেখতে দেখতে সে এগিয়ে চলেছিল। যে কটা ঘর দেখলাম, কোনো ঘরেই দরজা জানলা নেই, সব উইয়ে নষ্ট করে আর ভেঙে চুরে পড়েছে। সর্বত্র ধুলোবালি, নোংরা ইত্যাদি ভর্তি। এখানে কোনো লোকের যাওয়া আসা থাকলে এই পুরো ধুলোর ওপরে পায়ের দাগ নিশ্চয়ই থাকতো। কোনো পদচিহ্ন নেই, এমনকি কোনো জন্তু জানোয়ারের পর্যন্ত না। শুধু আমরাই কজন সুস্পষ্ট পদচিহ্ন ফেলে এগিয়ে চলেছি। অসম্ভব, এখানে কোনো মানুষ থাকতেই পারে না। তবে আমি আর শ্যামল দুজনে একই সঙ্গে প্রশ্ন করে বসলাম। তবেটা যে কি সেটাই তো জানতে চাইছি। আমরা সেই ঘরটার মধ্যে এসে হাজির হলাম। মুখে চোখে মাকড়সার জালের স্পর্শ পাওয়া গেল। এই ঘরে লোকের যাওয়া আসা থাকলে কি এমন মাকড়সার জাল ছড়িয়ে থাকতো? এবার উজ্জ্বল টর্চের আলোয় মেঝের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা বিরাট মরচে ধরা লোহার পাত পড়ে রয়েছে। ঘরের মেঝে ও লোহার পাতটার উপর 1.5 ইঞ্চি পুরু ধুলোর আস্তরণ জমে রয়েছে। এখানে ঘন্টার শব্দ আরও স্পষ্ট। একটানা ঘন্টা বেজে চলেছে, মনে হচ্ছে যেন আরতি হচ্ছে। আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে পারলাম যে এই ঘরের নিচ থেকেই ঘন্টার আওয়াজ আসছে। যেখানে লোকজনের কোনো অস্তিত্বই নেই, সেখানে ঘন্টা বাজে কি করে? এ কি অলৌকিক কাণ্ড! আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। ভীষণ একটা বিপদের ইঙ্গিত পাচ্ছি যেন। আশ্চর্য, অদ্ভুত। অজয় নির্নিমেষ দৃষ্টিতে লোহার পাতটার দিকে তাকাতে তাকাতে কথাটা বলল। তখন শ্যামল বলে উঠল, এ কোন জায়গায় নিয়ে এলি তুই ভাই? সাপ খুবই কামড়াবে না তো? স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে বহু বছর ধরে কোনো মানুষের আসা যাওয়া নেই, কিন্তু তাহলে নিচের ঘরে ঘন্টাটা কিভাবে বাজছে? ঘন্টাটা আপনা আপনি বাজছে না নিশ্চয়ই। আচ্ছা, মানুষই বাজাচ্ছে তো? অজয় বলল, সত্যি ভাববার কথা। এ রহস্যের কারণ জানতেই হবে। এবার আমরা সকলে মিলে লোহাটা টেনে সরাতেই গুপ্ত পথ নজরে পড়ল, আর সেই সঙ্গে ঘন্টার আওয়াজটাও একেবারে কানের কাছে এগিয়ে এলো। কিন্তু কি অন্ধকার গর্তটা!
সিঁড়ির একটা ধাপও নজরে পড়ছে না। নিচেকার ঘরে নিশ্চয়ই কোনো আলো জ্বলছে না। ছোট একটা প্রদীপ জ্বললেও তার আলোর রেখা নিশ্চয়ই আমাদের নজরে পড়ত, এবং সিঁড়ির নিচেকার দিকটাও অন্তত আবছাভাবে আলোকিত হয়ে থাকত। তবে কি পুরোহিত অন্ধকারে বসেই পুজো করছে? এ কি অস্বাভাবিক ব্যাপার। অজয় চুপি চুপি বলল, আমার পিছু পিছু আয় তোরা, খুব সাবধানে নামবি, দরজা জ্বালবো না, কোনো রকম শব্দ টব্দ যেন না হয়। দুপাশের দেয়াল ধরে ধরে নিঃশব্দে সিঁড়ির বাঁক পর্যন্ত নেমে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে ঘন্টার আওয়াজ থেমে গেল। চোখে কিছু দেখতে পাচ্ছি না আমরা। অস্বাভাবিক অন্ধকারে আমরা চারজনে যেন অন্ধ হয়ে দাঁড়িয়ে আছি। এত নিরেট অন্ধকার জীবনে কোনোদিন দেখিনি। আমরা সকলে গায়ে গা ঠেকাঠেকি করে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকেও কোনো মানুষজন তো দূরের কথা, একটা আরশোলার অস্তিত্ব পর্যন্ত টের পেলাম না। হঠাৎ অজয়ের হাতের 5 সেলের টর্চটা জ্বলে উঠল। টর্চটায় ছিল নতুন ব্যাটারি। উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল চারিদিক। দেখতে পেলাম সেই গুপ্ত কক্ষের মেঝের উপর কতগুলো নরকঙ্কাল পড়ে রয়েছে। প্রতিমা যেখানে ছিল সেখানে পোড়া প্রতিমারও কিছু অংশ খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঘরের একটা কোণে সেই বর্ষা আর খাড়াগুলোও রয়েছে, আর একটা খাড়া পড়ে আছে প্রতিমার কাছাকাছি জায়গায়। পুজোর ঘণ্টা এবং কয়েকটা থালা কোষাকুষি ইত্যাদি প্রতিমার সামনে পড়ে রয়েছে। এ সমস্ত জিনিস আগুনে পুড়ে এবং তার উপর ধুলোর আবরণ জমে এমন চেহারা হয়েছে যে বোঝবার উপায় নেই কোনটা লোহার তৈরি, কোনটা তামার বা কোনটা পেতলের জিনিস। বেশ কিছুক্ষণ ঘরটা দেখে নিয়ে অজয় গলায় বেশ জোর দিয়ে বলে উঠল, অসম্ভব, এই ঘরে কখনোই ঘন্টা বাজছিল না। ঘন্টার শব্দ অন্য কোথাও থেকে আসছিল। আমাদের সকলকার শোনার ভুল হয়েছে, আর এখানে নয়, ওপরে যাওয়া যাক। আমি বেশ স্পষ্টই বুঝতে পারলাম কথা বলার সময় অজয়ের গলা কাঁপছিল, আর আমার নিজের অবস্থা অত্যন্ত শোচনীয়। কি যেন এক নিদারুণ ভয়ে আমি ঘেমে উঠলাম। যাই হোক, আমরা উপরে উঠতে শুরু করলাম। সবার আগে আছি আমি, আর সবার নিচে টর্চ হাতে অজয়। আকস্মাৎ অজয়ের আর্তচিৎকারে আমরা ভীষণভাবে চমকে উঠলাম। দেখি চিৎকার করতে করতে অজয় বসে পড়ল সিঁড়ির ওপরে। তার হাত থেকে টর্চটা খসে পড়েই নিভে গেল। অজয়ের চিৎকার শুনলাম, তারপরেই চুপ। আমরা হুড়মুড় করে নেমে গেলাম অজয়ের কাছে। টর্চটা কোথায় পড়েছে কে জানে। আমরা তো সেই অন্ধকারের মধ্যে অজয়কে ধরাধরি করে কোনো রকমে নিয়ে এলাম উপরে। বুঝলাম অজয়ের জ্ঞান নেই। তারপর কিভাবে অত কষ্ট করে যে অচৈতন্য অজয়কে নিয়ে সে রাতে বাড়ি পৌঁছলাম সে কথা এখানে না বললেও চলবে। ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল। তিনি দেখে শুনে ওষুধ দিয়ে বলেছিলেন, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা দেখে ভয়ে জ্ঞান হারিয়েছে। ডাক্তারের কথা সত্যি প্রমাণ হলো অজয়ের জ্ঞান ফেরার পর তার মুখ থেকে সব কথা শুনে। অবশ্য ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরেছিল, কিন্তু সে মোহাচ্ছন্নের মতো ছিল পরদিন প্রায় বেলা 8টা অবধি। বেলা 10টা নাগাদ তাকে বেশ খানিকটা সুস্থ মনে হতে আমরা গত রাতের ঘটনার কথা তার কাছে জানতে চেয়েছিলাম। উত্তরে সে বলেছিল, আমার মনে হয়েছিল একজন ভীষণ দর্শন কাপালিকে এক হাতে আমাকে চেপে ধরে, আর অন্য হাতে একটা ধারালো খাড়া তুলে আমার গলায় এক কোপ বসিয়ে দিয়েছে। তাই ওরকম ভাবে চিৎকার করে উঠি। তার মুখে কথা শুনে তখনই গায়ের প্রায় 20-25 জন যুবক সেই পোড়া মন্দিরের উদ্দেশ্যে রওনা হলো। রতন, শ্যামল আর আমি আগে আগে চললাম। সকলের মনেই সেই ঘরটা দেখবার তীব্র আগ্রহ। দিনের বেলায় বেশ ভালোভাবেই দেখাশোনা যাবে। এতকাল কারো মনে কোনো আগ্রহ জাগেনি। আজ এত বছর পর এমন একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ায় গায়ের আজকালকার তরুণ যুবকেরা কৌতূহল দমন করতে পারল না।
দিনের বেলা হলেও সেই পাতাল কক্ষ অন্ধকারাচ্ছন্ন থাকবে অনুমান করে নিয়ে আমি গোটা 4-5 টর্চ নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল প্রায় 10 টর্চ নিয়ে এসেছে। গুপ্তদ্বারের সামনে এসে দেখা গেল সত্যি ভেতরটা বেশ অন্ধকার। যাই হোক, আমরা টর্চগুলো জেলে একে একে নামতে লাগলাম নিচে। সিঁড়ির শেষ প্রান্তে নেমে আমার টর্চটা পেয়ে গেলাম। কিন্তু এ কি, এখানে একটা নরকঙ্কাল এলো কি করে? দেখেই শিউরে উঠলাম। বেশ মনে আছে, এখানে সিঁড়ির গোড়ায় তো কোনো কঙ্কাল ছিল না। কঙ্কালগুলো তো সবই দেখেছিলাম ঘরের মেঝের উপর দিকে ওদিকে পড়েছিল, সেটা তো সেখানে নেই। সবগুলো টর্চের আলো ঘরটা প্রায় সাদা হয়ে গেছে। অন্য সকলে অবাক চোখে ঘরের মধ্যে যা যা রয়েছে সেগুলো সব লক্ষ্য করছে, কিন্তু আমার নজরে যা পড়েছে তা আশ্চর্য, অতি আশ্চর্য, একেবারে অলৌকিক ব্যাপার। প্রতিমার কাছে যে খাড়াটা পড়েছিল সেখানে খাড়াটা নেই বটে, কিন্তু সেই জায়গায় খাড়ার ছাপটা জল জল করে যেন চলছে। বহুকাল ধরে ঘরের মেঝে ও জিনিসপত্রের উপর বেশ পুরো একটা ধুলোর আস্তরণ জমেছিল, কাজেই সেখান থেকে খাড়াটা উঠে আসার জন্যই এমন সুস্পষ্ট ছাপটা দেখা যাচ্ছে। আর ওখানকার ওই খাড়াটাই যে এখানে এসে পড়েছে এ বিষয়ে আমার মনে কোনো রকম সন্দেহ রইল না। শুধু খাড়াটাই নয়, ওই একই রহস্যজনক উপায়ে কঙ্কালটাও যে ঘরের মেঝে থেকে উঠে এখানে এসেছে সে বিষয়েও আমার মনে স্থির বিশ্বাস জন্মালো। কিন্তু এই অলৌকিক কাণ্ড কারখানার মূলে কোন অলৌকিক রহস্য যে অন্তর্নিহিত রয়েছে তার মীমাংসায় পৌঁছানোর মতো বুদ্ধিবৃত্তি আমার নেই। এত লোকজনের মধ্যে থেকেও কি যেন এক দারুণ ভয়ে আমার সারা দেহ শক্ত কাঠ হয়ে গেল। আজ শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা পোড়া মন্দিরের আতঙ্ক। গল্পে নাটক দিয়েছেন কৌস্তব সাহা, কথক কৌশিক, অন্যান্য চরিত্রে কৌস্তব, রুদ্র, সৈকত, সুশোভম, পোস্টার ডিজাইনিংয়ে সুশোভম রক্ষিত, সাউন্ড এডিটিংয়ে সায়ক চট্টোপাধ্যায়। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই উপস্থাপনা? ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর গল্পমেট্রিককে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে আমাদের পাশে থাকবেন। গল্পমেট্রিক, ভয় যেখানে অস্তিত্ব অনুসন্ধান করে।